এসব কি ছিল ইলহান? তুমি ওর সাথে কেন মারামারি করছিলে? ইলহান সেই বাচ্চাটার জীবন রক্ষার কথা এড়িয়ে গিয়ে পড়ল। সে আমার শিকারে হাত দিয়েছিল। ন্যাথানিয়েল ছেলের কাছে এসে তার ক্ষতস্থানে হাত রাখতে ইলহানের সব ক্ষত মুহূর্তে সেরে গেল। মুখে হিংস্রতা নিয়ে তিনি বললেন, দিন দিন ওদের সাহস খুবই বেড়ে চলেছে, এর বিহিত শীঘ্রই করতে হবে। ইলহান নিজের পৈশাচিক সত্তা ধরে রেখেই বলল, ওদের জন্য আমি একাই যথেষ্ট। ছেলের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আশ্বস্ত হয়ে ন্যাথানিয়েল ইলহানের কাঁধে হাত রাখল। ন্যাথানিয়েল কক্ষ ত্যাগ করতে ইলহান গভীর ভাবনায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, হঠাৎ বাচ্চাটাকে সে কেন বাঁচালো? তাহলে কি তার শরীরে মানুষের রক্তের সাথে সাথে মানুষের মতো হৃদয়ও স্পন্দন করে, যা অন্যের কষ্টে প্রভাবিত হয়? এমনটা হলে সে নিজের হাতে ভ্যাম্পায়ারের রাজ্যের ধ্বংস ডেকে আনতে চলেছে। এমনটা হলে তার ঠেকাতে নিজের উপর তাকে নিয়ন্ত্রণ আনতে হবে। অদূর থেকে ঘোড়ার পায়ের খটখট আওয়াজ ভেসে আসছে। কোনো এক আগন্তুক ঘোড়ার লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে নিজ গন্তব্যে অবিচল ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছে। লোকমুখে পরিচিত। ব্লাডিরোস রাজ্যের দুর্গের সীমানায় এসে ঘোড়াটি থামার সাথে সাথে কেমন যেন চারপাশটা মুছিয়ে গেল। সবুজ সতেজ প্রকৃতির নিসর্গ সৌন্দর্য দূষিত হয়ে ধূসর বর্ণ ধারণ করলো। চারপাশ অদ্ভুতভাবে আঁধারে আর ধোঁয়ায় ছেয়ে গেল। আগন্তের উপস্থিতিতে যেন আবহ ভারী হয়ে এসেছে, যেন তার এই উপস্থিতি জানান দিচ্ছে কোনো এক অশুভ শক্তির আগমনের আগাম বার্তা। বড় হুন্ডের আস্তরণে তার চোয়াল পর্যন্ত ঢাকা, পরনে তার রাজকীয় পোশাক। কিছুক্ষণ থেমে রাজ্যটা অবলোকন করতে সে তার মাথার হুড তুলে ফেলল। দুর্গের ভিতর প্রবেশ করতেই দমকা হাওয়ার মুহূর্তে যেন থমকে গেল। আরো কিছুটা এগিয়ে যেতে ইলহান দেখল তার অভিবাদনে কয়েকজন সৈন্য আর উজির প্রাসাদের বাহিরে উপস্থিত। পেছনে প্রজারাও রাজকুমারকে দেখতে অতি আগ্রহে ভিড় জমিয়েছে। তাকে দেখা মাত্রই উজির সৈন্যদের নিয়ে এগিয়ে এলো। রাজকুমারকে একা দেখে তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, রাজকুমার, আপনি একাই এসেছেন? না মানে? উজিরের কথা শেষ হওয়ার আগেই ইলহান সন্তর্পণে প্রত্যুত্তর করে বলল, আমি যাত্রা পথে কাউকে সাথে নিতে পছন্দ করি না। উজির তার মাথা নাড়িয়ে সায় জানালো। ইলহান তার ঘোড়া থেকে নেমে এলো। তেসরা নজরে একবার অতি আগ্রহে দাঁড়িয়ে থাকা প্রজাদের দিকে দৃষ্টি দিল। ইলহান খেয়াল করলো এক এক প্রজাদের চোখে মুখে বিস্ময় আর চমকপ্রদ দৃষ্টি। সে সকলের অগোচরে বাঁকা হাসলো। উজির তাকে এগিয়ে প্রাসাদের ভেতর নিয়ে গেল। রাজকুমার ইলহানকে সম্মান জানাতে প্রাসাদের সকল দাসদাসীরা কুর্নিশ করে দাঁড়িয়ে। তখন একজন মধ্যবয়স্কা মহিলা এসে তার সামনে হাজির হলো, যাকে অনুসরণ করে আশেপাশে কয়েকজন দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে। উজির তার পরিচয় দিয়ে জানালো, উনি এই প্রাসাদের রাজমাতা এবং মরহুম রাজার স্ত্রী এবং রাজকুমারীর আলায়নার মাতা রানী আতিয়া বেগম। রাজকুমার পরিচয় পেতে সম্মান জানিয়ে রানী আতিয়া বেগমকে সালাম জানালো। রানী সালামের উত্তর নিয়ে আগন্তুককে হেসে বলতে শুরু করলেন, আমি উজিরের মুখে আপনার প্রশংসা শুনেছি। অবশ্য আপনার প্রশংসা সকলের মুখে মুখেই, তবে আর সামনাসামনি দেখে যা বুঝলাম, আপনি যেমন সাহসী ঠিক তেমনি সুদর্শন। আমি রাজকুমারীর জন্য ঠিক এমন রাজকুমারের তালাশেই ছিলাম, যার মাঝে সকল গুণ উপস্থিত থাকবে। রাজকুমার নিজের গম্ভীরতা ছাপিয়ে মুখের মোহনীয় হাসি নিয়ে বুকে হাত রেখে বলল, ধন্যবাদ, তবে আপনিও কোনো অংশে কম নন রানী আতিয়া বেগম। নিশ্চয় আপনার কন্যা আপনার মতোই সুশ্রী। আমি ওনার দর্শনের প্রতীক্ষায়। অবশ্যই, তবে আগে আপনার খাতিরে শাহী ভোজের আয়োজন করা হয়েছে। অনুগ্রহপূর্বক ভোজ সবাই চলুন আমার সাথে। খাবারের কথা আসতেই রাজকুমার কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে কিছুতেই মানুষের খাবার খেতে পারবে না ভাবতেই সে নাকচ করে বলল, ক্ষমা করবেন রাজমাতা, খাওয়া দাওয়ার বিষয়ে আমি অনেক নিয়মানুবর্তিতা পালন করি, তাই এই মুহূর্তে আমার দ্বারা খাবার খাওয়া সম্ভব নয়। রাজকুমার ইলহানের কথা শেষ হতে না হতেই সে অনুভব করলো উপর দিক থেকে তাকে লক্ষ্য করে একটা ধারালো তীর হাওয়ার গতিতে ছুটে আসছে। মুহূর্তেই ঝড়ের গতিতে ইলহান তার কাছে ছুটে আসা ধারালো তীরটা এক থাবায় খপ করে হাতের কবলে নিয়ে নিল।
সেটা দেখা মাত্রই তার পাশে দাঁড়িয়ে থাকা রানী আতিয়া বেগম ঘাবড়ে গেলেন। তবে ইলহানের চোখে মুখে অজানা এক প্রসন্নতা ভেসে উঠেছে। হয়তো এই তীরের মালিককে সেটা আন্দাজ করতে পেরেছে। অন্যদিকে উজির স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে, তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ইলহান অধীর আগ্রহ নিয়ে সেদিকে মুখ তুলে তাকালো, যেদিক থেকে তীরটা ছুটে এসেছে কিছুক্ষণ আগেই। ঠিক তখনই উপর দিক থেকে একটি মেয়েলি চিকন কণ্ঠ ভেসে এলো। আপনাকে আমার প্রাসাদে স্বাগতম রাজকুমার আথার ইলহান। কণ্ঠটা কর্ণগোচর হওয়া মাত্র ইলহান থমকে গেল। দৃষ্টপটে স্পষ্ট হলো এক নারীর অভয়। আলায়ানা ধীরে সুস্থে কাঠগড়ায় হাত রেখে আল গোছে পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসতে ইলহানের চোখে ঠেকলো একজোড়া মায়াবী মেয়েলি চোখ। আপাদমস্তক তার বস্ত্রের আস্তরণে আবৃত, মুখের টুকরো কাপড় নিকাবে ঢাকা, পরনে শুভ্র রাজকীয় গ্রাউন্ড ড্রেস, যা বিশেষভাবে তার জন্যই প্রস্তুত। হাঁটার ধরনের রাজকীয় সত্তা দর্শনীয়। তবে ইলহানের কাছে মূল আকর্ষণের কারণ ঠেকল রাজকুমারীর দু চোখ, যার রং হালকা বাদামি। সে কিছু মুহূর্ত স্থির থেকে সেদিকে তাকিয়ে থাকাকালীন রাজকুমারী আবারও বলতে শুরু করলো। ভুল মার্জনা করবেন আপনার এমন পরীক্ষা নেওয়ার জন্য, তবে আপনার সতর্কতা আর তীক্ষ্ণতায় জানান দিচ্ছে আপনার বিষয়ে শোনা প্রত্যেকটা প্রশংসাই সত্য। ইলহান আর মনে ভাবলো, এই মেয়ে অতুলনীয়, যে কিনা ইচ্ছে করে তাকে পরখ করলো, আবার সে কাজের ক্ষমাও চাইছে। ভাবতে ভাবতে সে ঠোঁটের কোণে সমোহনী হাসি ফুটিয়ে বলল, কোনো সন্দেহ থাকলে চাইলে আরেকবার প্রয়োগ করে দেখতে পারেন রাজকুমারী। ইলহানের কথার জোর আর আত্মবিশ্বাস থেকে আলায়ানা ক্রমশ বিস্মিত হলো। ইলহান তার ধারণার ঊর্ধ্বে, তার কল্পনার ঊর্ধ্বে, এমনকি তার তুলনার প্রতিক্রিয়ারও এগিয়ে, যেটা আলায়ানাকে কিছুটা বিভ্রান্ত করলো। তবুও সে নিজেকে সামলে বলল, এখন বিশ্রাম করুন, সন্ধ্যায় তো তলোয়ার লড়াইয়ে না হয় আপনার দক্ষতা প্রমাণ করবেন। খোলা ময়দানে ইলহান আর আলায়ানা মুখোমুখি দাঁড়িয়ে, তাদের দুজনের হাতে ধারালো তলোয়ার। ইলহান দক্ষ হাতে তলোয়ার ঘুরিয়ে তাদের দুজনের মাঝে স্থির করলো। আলায়ানা শুরু করার অনুমতি দিতে তাদের দুজনের তলোয়ার একে অপরের সাথে সংঘর্ষ হতে থাকে। ইলহান আলায়ানাকে সুযোগ করে দিতে হামলা না করে তার প্রত্যেকটা কৌশলে হামলা প্রতিরক্ষা করছিল। একটা সময় আলায়ানা হাঁপিয়ে গিয়ে অবিচল থেকে প্রশ্ন করলো, আপনি কেন হামলা করছেন না? ইলহান কিঞ্চিত হেসে প্রত্যুত্তর করে বলল, আপনাকে কিছুটা সুযোগ করে দিচ্ছিলাম। ইলহানের কথার আলায়ানার রাগ হয়, সে দাম্ভিক সুরে বলে, আপনি হামলা করুন, এভাবে লড়াই হয় না। ঠিক আছে, তাহলে প্রস্তুত হন। আমি সর্বদা প্রস্তুত। আলায়ানাকে প্রস্তুত দেখে ইলহান তলোয়ার তুলে হামলা করতেই আলায়ানা তার তলোয়ার দিয়ে ইলহানের তলোয়ার রুখে বিপরীতে হামলা করলো। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে দক্ষ তলোয়ারবাজদের মতো লড়াই চলতে থাকে। ইলহান এই লড়াই ভালোই উপভোগ করছিল। এক পর্যায়ে ইলহানের পরপর হামলা সামলাতে না পেরে আলায়ানা পিছুতে থাকে। ইলহান পরবর্তী হামলায় তার হাত থেকে তলোয়ার ছুটে মাটিতে পড়ে যায়। সেই সুযোগে পেছন থেকে গিয়ে ইলহান আলায়ানার গলার কাছে ধারালো তলোয়ার ধরে কাছাকাছি এসে দাঁড়ালো। এমন পরিস্থিতিতে আলায়ানা কিছুটা ভড়কে গেল। তীর তীর করে তার ঠোঁট কাঁপতে লাগলো। ইলহান আলায়ানার দিকে না তাকিয়ে অনায়াসে তার অবস্থা বুঝতে পারল। সে সন্তুষ্ট হয়ে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ফিসফিসিয়ে আলায়ানার কাছে মুখ নিয়ে বলল, মহামান্য রাজকুমারী, আপনি কি আমাকে আরেকটু পরখ করে দেখতে চান? যদিও এটা স্পষ্ট যে আমি আপনার উপরে বিজয়ী, তাও সেটা অনাসে। রাজকুমারী এতে অপমান বোধ করলো। এভাবে রাজকুমারের কাছে হারের পর এমন কটাক্ষ করার কথা সে মেনে নিতে পারল না। মিস ক্রোধ সংবরণ করে সে রাজকুমারের থেকে দূরত্ব তৈরি করে বলল, কাল ভোরে আবার দেখা হচ্ছে, তখন না হয় জানাচ্ছি। কথাটা বলে আলায়ানা ইলহানকে পিছে ফেলে দ্রুত কদমে প্রাসাদের ভিতরে চলে গেল। আজ তার আত্মসম্মানে লেগেছে। এই পর্যন্ত কারো কাছে সে পরাজয় বরণ করেনি। এই প্রথম মোকাবেলায় হেরে সে খুবই অসন্তুষ্ট। রাজকুমার সেটা বুঝতে পেরে অবলীলায় হেসে ফেলল। পরক্ষণে পা বাড়িয়ে সেও প্রাসাদের দিকে এগোলো। গভীর রাত, প্রাসাদে পিনপতন নীরবতা বিরাজমান।
সকলে নিজ কক্ষে নিদ্রায় মশগুল। বারান্দায় দাঁড়িয়ে জঙ্গলের গভীরে ইলহানের দৃষ্টি আবদ্ধ। প্রাসাদের কেউ সজাগ নেই দেখে সে তার ভ্যাম্পায়ার রূপে ফিরে এসে বিশাল ডানা ঝাপটে জঙ্গলের দিকে উড়ে চলে গেল। রাতের অন্ধকারে শিকার খোঁজার উদ্দেশ্যে বিশাল জঙ্গলের মাঝে হারিয়ে গেল এক দূরদর্শী শিকারী। ভোরে আলায়ানার ঘোড়াশালের জন্য বেরিয়ে এসে দেখল ইলহান আগে থেকেই সেখানে উপস্থিত। ইলহান তার সফেদ ঘোড়ার রেশমি পশমযুক্ত মাথায় অদূরে হাত বুলিয়ে দিচ্ছে। দূর থেকে এই দৃশ্য চোখে পড়তে আলায়ানা সেখানে থমকে দাঁড়ালো। রাজকুমারের শরীরে এঁটে থাকা শুভ্র রংটা যেন তার গায়ে জ্বলজ্বল করছে। এই মুহূর্তে ইলহানকে দেখতে যেন কোনো এক কল্পনার মতো লাগছে। কল্পনায়ও একজন রাজকুমার দেখতে যেমনটা হয় ঠিক তেমন, তার মাঝে সেই সকল বৈশিষ্ট্য উপস্থিত, যে সকল বৈশিষ্ট্য যে কোনো নারীকে তার প্রেমে ফেলতে বাধ্য। আলায়ানাকে স্থির এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে ইলহান তার এক ভ্রু তুলে তাকালো তার দিকে। তবু আলায়ানার কোনো প্রতিক্রিয়া করলো না। আলায়ানার মাঝে কোনো প্রতিক্রিয়া না দেখে রাজকুমার নিজে থেকে এগিয়ে এসে দাঁড়ালো তার পাশে। কাছাকাছি এসে তার মুখের সামনে আঙ্গুল নিয়ে চুটকি বাজাতে আলায়ানার ভ্রম কাটল। এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে সে লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিতে ইলহান ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে আলায়ানাকে আরো কয়েক ধাপে লজ্জায় ফেলতে বলল। হয়তো আমি একটু বেশি সুদর্শন, তাই আপনার দৃষ্টিতে কোনো দোষ নেই। একে তো কাল রাতের হার, তার উপর রাজকুমারের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়া, সব মিলে আলায়ানা দমে গেল। রাজকুমারীকে এমন অপ্রস্তুত হতে দেখে তাকে স্বাভাবিক করতে ইলহান কথা ঘুরিয়ে বলল। আমি যদি ভুল না হই তবে এটা আপনার ঘোড়া, তাই না? জি। নাম কি ওর? ওয়ার। ওর নাম ওয়ার। ও আমার সফর সঙ্গী আর বন্ধু। রাজকুমার তার এক হাত রাজকুমারীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, যদি রাজকুমারীর অনুমতি থাকে তবে কি আমিও আজ আপনার সফর সঙ্গী হতে পারি? রাজকুমারের প্রশ্নে আলায়ানা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রাজকুমারীকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে রাজকুমার প্রশ্নসূচক দৃষ্টিতে এক ভ্রু দূরে তাকালো তার দিকে। তখন আলায়ানা তাকে পাশ কাটিয়ে গিয়ে নিজের ঘোড়ার উপর চড়তে চড়তে ইশারায় দেখিয়ে বলল, ও পাশে আরেকটা ঘোড়া রয়েছে, চাইলে সাথেও আসতে পারেন। আলায়ানার সম্মতি পেতেই ইলহান ঠোঁটে বিজয়ের হাসি নিয়ে তার দেখানো ঘোড়ায় উঠে বসলো। আলায়ানা নিজের ঘোড়ায় লাগাম টানতে তার ঘোড়া চলতে শুরু করলো। তার পাশেই চলতে লাগলো ইলহানের ঘোড়াও। হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।